দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় স্তরে দাপটে প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং স্তম্ভিত হয়ে যাওয়ার মতন ব্যাপার, যেটা প্রশ্নটা করতে ইচ্ছে করছে আম জনতাকে। এত ভিড় হচ্ছে কেন? প্রবল ভিড়। এবং বিশ্বাস করুন, মানে আমার তো অনেকটা বয়স হলো, আমি খুব ছোটবেলায় রানী এলিজাবেথ এসছিলেন কলকাতায়, এবং আমি রানী এলিজাবেথকে দেখতে গিয়েছিলাম যতটুকু মনে পড়ে। মানে একটা সাদা গ্লাভস না কি একটা পিঙ্ক কালারের গ্লাভস নিয়ে নাড়াতে নাড়াতে, হাত নাড়াতে নাড়াতে যশোর দিয়ে গিয়েছিলেন। বিরাট ভিড় হয়েছিল রাস্তার দুধারে। তখন এত সিকিউরিটি ফিকিউরিটির ব্যাপার ছিল না। তারপরে ভিড় দেখেছিলাম ইন্দিরা গান্ধী যখন ৭১-এর যুদ্ধে জিতলেন, ভারত এবং বাংলাদেশ তৈরি হলো, সেই সময়টা আহ, মুজিবুর রহমান সাহেব এসছিলেন। তো তখন একটা ভিড় দেখেছিলাম রাস্তার দুধারে, প্রচন্ড ভিড়। এরপরে ভিড় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, উত্তম কুমারের মৃত্যুর পর ভিড় দেখেছিলাম, সেটা উন্মাদ হওয়া ভিড়। দেখুন, পশ্চিমবঙ্গে কোনো একজন নেতা, রাজনৈতিক নেতা পথে বেরোবেন, প্রবল ভিড় হবে, লাখ লাখ লোক বেরিয়ে আসবে, তার একজনই আছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? কি বৃত্তান্ত? কেন এত ভিড় কেন? তিনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় স্তরে এবং সুবক্তা, এবং তার যে মেডিকেল ইউনিট কাজ করছে সেটার জন্য তিনি বিখ্যাত। কিন্তু তাই বলে এই উন্মাদনা! আমি অবাক হয়ে যাচ্ছি যে রাস্তার দুধারে, আমি গত পরশুদিন বিরাটি থেকে বইমেলার দিকে যাচ্ছিলাম, দেখলাম কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে শুধু অভিষেককে দেখার জন্য। অভিষেক তো কলকাতার ছেলে, তাকে নতুন করে দেখার কি আছে আমি বুঝলাম না। এই পাগলামির একটাই অর্থ, যেটা আমি অনেক কষ্টে বুঝতে পেরেছি, অভিষেক মানুষের সঙ্গে মিশছে। অভিষেক যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, সেটা পরিষ্কার হয়ে গেছে। তো সুতরাং এই অভিষেককে টক্কর দেওয়ার জন্য বিজেপির মনে একটুখানি আশা ছিল যে নরেন্দ্র মোদী পারবেন। নরেন্দ্র মোদী এসে পরপর দুটি মিটিং করলেন, একটি মালদা, একটি আমাদের সিঙ্গুরে। দুটি মিটিং এর কোনো জায়গায় এমন কিছু আক্রমণাত্মক তিনি ছিলেন না, বা এমন কিছু উচ্চবাচ্য তিনি করেননি যেটাতে অভিষেকের এই ট্যুর বা অভিষেক বনাম মোদীর যে টাসল, সেটাকে খর্ব করা যায়। তাতে করে পত্রপত্রিকায়, মানে গত মঙ্গলবার দিনের পত্রপত্রিকায় একেবারে প্রচন্ডভাবে বেরিয়েছে, না মঙ্গলবার না, সোমবারের পত্রিকায়, যে কেন মোদী কিছু বললেন না মমতাকে, কেন তিনি ইডি যে গিয়েছিল এবং তিনি গিয়ে ইডির সামনে থেকে একেবারে দাদাগিরি করে সমস্ত কিছু তুলে নিয়ে এসছেন, সেগুলো বললেন না কেন। ফলে বিজেপির অভ্যন্তরে এবং বিশেষজ্ঞ মহলে একটা কথা চলছে যে মোদী বৃদ্ধ হয়েছেন, তার সেই দমটা নেই, এবং তার কণ্ঠস্বরের মধ্যে সেই জাদুটা নেই যেটার জন্য মানুষ পাগল থাকতো। সবাই বলছেন, মানে সমস্ত মিডিয়াতে দেখাচ্ছে, অফিসিয়াল মিডিয়া এবং ইউটিউব। কিন্তু আমি একটা কথা বলবো, মোদী বোকা নন। তাহলে অভিষেক বনাম মোদীর এই টাসলের প্রশ্নের পাঞ্চ আজ। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী কলকাতায় এলেন, এর আগেও এসছিলেন, তবে সেবার তিনি জনসভা করেননি। মানুষ আশা করেছিল, মানে বিজেপির মানুষ আশা করেছিল যে নরেন্দ্র মোদী একেবারে তুলোধনা করবেন বর্তমান সরকারকে, এবং তিনি অবশ্যই এসআইআর নিয়ে বক্তব্য রাখবেন, যে কোনো ভাবনার ব্যাপার নেই, যারা বাজে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। মানুষ আশা করেছিল যে মতুয়াদের হাতে হাতে অন্তত তারা যে ভারতীয় সেই তথ্য ইত্যাদি ইত্যাদি উঠে আসবে, এবং অবশ্যই ইডি গিয়ে যে হঠাৎ করে মানে আইপ্যাকের জৈনের বাড়িতে গিয়ে যে সকালবেলা তদারক বা কি বলা যায় ছানবিন করতে গেল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ৯ মিনিটের মধ্যে তোলপাড় করে দিয়ে নিয়ে চলে আসলো, কোর্টে কেস উঠলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে সেই প্রসঙ্গও কিন্তু নরেন্দ্র মোদী তুলে আনলেন না।
যেন খানিকটা গা বাঁচানো বক্তব্য রাখলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যাপারটা, যেটা পত্রপত্র, এই দেখুন ছবিটা দেখাচ্ছেন, থ্যাংক ইউ অনির্বাণ, সেটা নিয়ে একটি অক্ষর বললেন না, একটি বর্ণও বললেন না। কেন? মোদি কি চাইছেন না যে সরাসরি এরকম আক্রমণাত্মক ভঙ্গিতে গেলে বিপদ হবে? তিনি কি বুঝতে পারছেন যে দিদি, ও দিদি, এটা বলাতে নাকি হিতে বিপরীত হয়েছিল, সুতরাং মমতা নিয়ে কিছু বলা যাবে না? তাহলে তিনি কি বলবেন ভাই? আমার তো একেবারে পরিষ্কার প্রশ্ন। তাকে তো কিছু বলতে হবে। মোদি তো দলের মুখ, এবং তিনি ভাষণ দেওয়া মানে একটা নির্বাচনের প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেল। তিনি সেসব কিছু না বলে তিনি হুগলির মতন জায়গায়, সিঙ্গুরের মতন জায়গায় একবারও উচ্চারণ করলেন না যে আমি টাটাকে ফিরিয়ে আনবো, এবং তিনি উচ্চারণও করলেন না যে ইন্ডাস্ট্রি এখানে হবে, আমি তার ব্যবস্থা করছি, হাজার হাজার লোক চাকরি পাবে। একবার বললেন না, কিচ্ছু বললেন না। এবং মতুয়াদের ব্যাপারে তিনি পরিষ্কার বললেন যে মতুয়ারা আপনারা চিন্তা করবেন না, আমি আছি। তার মানে এটা কি? মতুয়ারা তো এমনি খেপেছিল, এবং তারপরে তার কাছ থেকে কোনো মানে চেতাবনী, যে সিস্টেমের বিরুদ্ধে চেতাবনীর ব্যাপারেও তিনি কিছু করলেন না, এবং এমন কোন আশ্বাসবাণী তিনি মতুয়াদের দিলেন না যাতে করে ধরে নিতে হবে। তাহলে কি মোদি বৃদ্ধ হয়েছেন? মোদি কি তাহলে সমস্ত সংসারের বাইরে চলে যাচ্ছেন? নরেন্দ্র মোদি বয়স হয়েছে 75+, কিন্তু এটা যদি ভেবে নেন যে নরেন্দ্র মোদি বোকা, তাহলে আপনার থেকে বোকা কেউ নন। দেখুন, বিজেপির মধ্যে হাজার গন্ডা সমস্যা রয়েছে, হাজার গন্ডা সিস্টেম রয়েছে, সেটা একটা রেজিমেন্টেড পার্টি, তারা পলিসি ম্যাটারে চলেন, সেটা বলবো আমি দ্বিতীয় ভাগে গিয়ে বলবো। কিন্তু এখন এটা বলি যে আজকেও নরেন্দ্র মোদীর কিন্তু যথেষ্ট তেজ রয়েছে। তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, এবং তার দাপট তিনি দেখাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে। তিনি এখনো কংগ্রেসকে তুলোধনা করছেন প্রত্যেক দিন নিয়ম করে, এবং সর্বোপরি বলা যেতে পারে যে তার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। তিনি নিয়মিত যোগ ব্যায়াম করেন, পরিমিত খাবার খান, এবং তিনি পার্লামেন্টে যে ভাষণ দেন সেটা যথার্থই শোনার মতন। তার সামনে কি রয়েছে, স্ক্রিন রয়েছে না কি জানি বলে টলে ইত্যাদি। তাহলে তিনি ঝিমিয়ে গেলেন কেন পশ্চিমবঙ্গে এসে? তিনি কি বুঝতে পারলেন যে পশ্চিমবঙ্গে জেতা যাবে না আসনটি? যদি না জেতা যায় চেষ্টাও তিনি করবেন না। সিপিএম ও তো জিরো হয়ে রয়েছে, তাই বলে কি সিপিএম কোনো কথা বলছে না? তাহলে মোদি এরকম নীরব থাকলেন কেন? এর আগে অমিত শাহ কিন্তু দেখা গেল নীরব ছিলেন। এবং সর্বোপরি ব্যাপারটা হচ্ছে যেটা, যে নরেন্দ্র মোদী জানেন যে দাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাপট এক একটি জেলাতে কামাল করা ভিড় হচ্ছে, যে ভিড় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার একটা ক্রেজ রয়েছে, যে কোনো প্রধানমন্ত্রী আসুন না কেন তার ক্রেজ থাকে, সেই ক্রেজ মানে তিনি মোদী ছুতে পাচ্ছেন না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাউন করতে পারছেন না। তাহলে কি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হলেন? ভুল, ভুল, ভাবা ভুল। এদের প্ল্যান কখন কি খেলবে, কি করবে বা না করবে সেটা বোঝা দুষ্কর। তবে কিছু বাক্য, কিছু ব্যবস্থা কিন্তু আমরা ধরতে পেরেছি। দেখুন, এটা তো বাস্তব যে এই যে ছবিটা দেখছেন, যে অভিষেক হাতা গোটাচ্ছেন, মানে পরের স্টেপটা ফেলবেন কোথায় বারাসতের পর, এবং নরেন্দ্র মোদী তিনিও ভাবছেন যে কি করে বাংলা দখল করা যায়। এই দুয়ের মিশেলের মধ্যে কোথাও যেন ফারাক থাকছে, ফারাক, ফারাক, বিরাট ফারাক। এবং সেটা আমি বলবো দ্বিতীয়ার্ধে, একটা বিরতি নেব, কিন্তু ছোট্ট করে বলি যে নরেন্দ্র মোদী কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। তিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রিত্ব করেছেন, তাকে পরাজিত হতে হয়নি। তিনি প্রধানমন্ত্রীত্বে থার্ড পার্টে গেছেন, থার্ড পার্টে যাবার পরেও তিনি কি বোকা? তিনি ইজি ট্যাকল করছেন। তিনি তার মঞ্চ থেকে বললেন যে বোম্বাই আমরা দখল করেছি, দখল কিন্তু তিনি করতে পারেননি। 89টি আসন পেয়েছেন, যেটা 100-র উপর আসন পাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা বললেন, যে বলার কোনো অর্থ নেই। কিন্তু অর্থ আছে। দেখুন, একটা কথা বলি, অমিত শাহ এসে যে বক্তব্যটা রেখেছেন, সেখানে একটি প্রশ্ন কেউ একটা করেছিল, এবং আমি অবাক হচ্ছি এটা ভেবে, যে প্রেস কনফারেন্স অমিত শাহ করেছেন, সেই প্রেস কনফারেন্সের মধ্যে বাংলার যত মিডিয়া ছিল তার থেকে বেশি ছিল হিন্দি মিডিয়া, যারা অমিত শাহ একবারে ঘনিষ্ঠ বলা যেতে পারে, বা মোদির ঘনিষ্ঠ বলা যেতে পারে। সেখান থেকে একটা প্রশ্ন ছিল যে অভিষেক
বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কেন? ইডি সিবিআই কেন স্টেপ নিচ্ছে না? তাতে করে ছোট্ট করে বলেছেন, আপনি বসে পড়ুন, অমিত শাহ বলেছেন, বসুন, এত প্রশ্ন করবেন না। কে কি করছে বা না করছে এটা আমার দেখার ব্যাপার না। ইডিতে একটা মানে মোটামুটি ভাবে স্বশাসিত একটি সংস্থা, তারা কি করবে না করবে কি আমরা বলবো? তার পাশে বিস্মিত হয়ে গেছে সুকান্ত মজুমদার, তার পাশে বিস্মিত হয়ে গেছে শুভেন্দু অধিকারী, তার পাশে বিস্মিত হয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য। কি বলছে? কিছু তো বলা উচিত, কিন্তু তিনি বললেন না, মোদিও বললেন না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে ইন্টারেস্টিং একটা কথা বলবো, জবরদস্ত। সবাই কিন্তু শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন, মোদিকে বৃদ্ধ হয়েছেন নাকি মোদি অন্য প্যাঁচ করছেন, বলবো বিরতির পর। সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। খুব ইন্টারেস্টিং, কোনো মিডিয়াতে কেউ বলেনি। প্রবীরবাবু আর আমি ঠিক করেছি যে এটা আমি বলবো, বা প্রবীরদাও বলতে পারেন, কিন্তু কিন্তু ভোটের মধ্যপথে এখন কিচ্ছু বলবো না, খালি হিন্টস দেব। আপনারা যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট রাজনীতি সচেতন, প্রত্যেকে যে কমেন্ট গুলো করেন সে কমেন্ট পড়ে আমি মুগ্ধ। কিন্তু আজকে যেটা বলবো সেটা একেবারে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, কোনো মিডিয়া বলেনি, চ্যালেঞ্জ করে বলছি। দেখুন, আপনাদেরকে বলি যে 2019-এ নরেন্দ্র মোদী জেতার পর একটা অসম্ভব অহংকার হয়েছিল তার, এবং তিনি বুঝে গিয়েছিলেন যে তার বিকল্প বিজেপিতে নেই কেউ। তিনি একাই বিজেপিকে 300-র কাছাকাছি আসনে নিয়ে যেতে পারেন বা 300 টপকে যেতে পারেন আউট অফ 543। তাহলে আমি আরএসএস ফারএসএস কে পাত্তা দেবো কেন? দেখুন, এটা অর্গানাইজ পার্টি। আজকে সিপিএম এর লোকের যতই সুবিধা থাকুক অসুবিধা থাকুক, তারা কিন্তু দিল্লির দিকে তাকিয়ে থাকে যে তাদের দিল্লি অধিকর্তারা মানে প্রকাশ কারাট ফারাটরা কি বলেন তার উপর, অর্থাৎ তাদের বক্তব্যের উপর নির্ভর করে কমিউনিস্ট পার্টি চলছে, আজকেও চলছে। সেরকম নীতি এবং রীতি অনুযায়ী কিন্তু বিজেপি পার্টিটা চলে আরএসএস এর ইচ্ছে অনিচ্ছার উপর। যে ইচ্ছে অনিচ্ছাটা বাজপেয়ী একবার কিন্তু ব্রেক করেছিলেন, সেটা হচ্ছে যে 2003 যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী, তিনি খুব একটা পাত্তা দিতেন না এদেরকে, আরএসএস কে। তো ফলে 2004-এ অটল বিহারী বাজপেয়ীকে কিন্তু ভোটে হারতে হয়েছিল, এবং অনেকেই বলেন যে তার হারের পেছনে কংগ্রেসের কোনো অবদান নেই, যত কিছু অবদান ছিল সেই সমস্ত অবদান কিন্তু অ্যাবসলিউটলি একেবারে আরএসএস, এবং আরএসএস একে বাজপেয়ীজিকে হারিয়ে দিয়েছিলেন। আজকেও আপনাদেরকে বলি যে আরএসএস কি ভেবেছেন বা না ভেবেছেন, এক সেকেন্ড, আরএসএস কি ভেবেছে বা না ভেবেছে পরের কথা। একটা কথা পরিষ্কার বলছি যে এইবারে কিন্তু 2024-এর নির্বাচনে আগে অমিত শাহ, নরেন্দ্র মোদী গোষ্ঠী অর্থাৎ গুজরাট লবি, তাদের মুখপাত্র হিসেবে দলের তৎকালীন সভাপতি, বা এখনো তো তিনি রয়েছেন, এখনো নতুন সভাপতি জায়গা নেননি, তবে যিনি আসছেন তিনি আরএসএস এর আবার ঘনিষ্ঠ লোক। তো সেখান থেকে কিন্তু একটি বার্তা পরিষ্কার যে নাড্ডাকে দিয়ে বলানো হয়েছিল যে আমরা এখন বড় হয়েছি, সুতরাং আরএসএস ফারএসএস লাগবে না, এটা ইনডাইরেক্টলি বলেছিলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে সেটা বেরিয়েছিল। তাতে বিস্তর চটেছিলেন মোহন ভাগবত, এবং মোহন ভাগবত তার হিসাব কিতাবটা দেখিয়ে দিয়েছিলেন আরএসএস এর। 240-এ গিয়ে আটকে গিয়েছিল বিজেপি, এবং শুধু তাই না, নির্মম ভাবে হেরেছিল তারা উত্তরপ্রদেশের মতন যোগী আদিত্যনাথের জায়গায়। কিন্তু তারপরেই সম্বিত ফিরে পেলেন নরেন্দ্র মোদী। তিনি দেখলেন যে আরএসএস কে চটিয়ে খুব একটা লাভ নেই, সরাসরি দেখা করেছিলেন। আরএসএস এর থেকে তার কাছে পরিষ্কার বার্তা ছিল, এবার আমরা কন্ট্রোল নিচ্ছি।
তুমি তো দলের মুখ, আরএসএস থেকে বলা হয়েছে। তুমি মাঝে মাঝে যাবে, প্রচার টোচার করবে, তুমি দেশ দেখো, সংগঠন দেখার কোনো দরকার নেই। এটা শুনেছি সূত্র মারফত। এবং তারপরেই নরেন্দ্র মোদী অনেকটাই অফ কালার হয়ে যান। এবং আপনারা দেখবেন যে দিল্লির নির্বাচন বলুন, মহারাষ্ট্রের নির্বাচন বলুন, হরিয়ানার নির্বাচন বলুন, এবং অ্যাট দ্য সেম টাইম বিহারের নির্বাচন বলুন, যে 7-8-9টা মানে জনসভা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ একটাও করেনি। অমিত শাহকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে আরএসএস এর পক্ষ থেকে যে তোমার নাক গলাবার দরকার নেই, এবং পশ্চিমবঙ্গের ব্যাপারেও নাক গলিও না। এই যে ঘটনাগুলো পরম্পরায় হচ্ছে, তারপরে একটা কমিটি হলো শ্রমিক ভট্টাচার্যের, যে কমিটি থেকে শুভেন্দু অধিকারী, যিনি কিনা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গোষ্ঠীর লোক বলা যেতে পারে, মানে ঘনিষ্ঠ, মানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী চান যে এমন লোকেরা দায়িত্বে আসুক যারা তথাকথিত আরএসএস এর তাবেদার নন, কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে, যিনি একেবারে পায়ের নখ থেকে মাথার চুল অব্দি আরএসএস এর ইয়েস ম্যান। এবং অমিত শাহকে পরিষ্কার বলা হয়েছিল যে দিলীপ ঘোষকে ডেকে পাঠাও, কথা বলো, কেন বলছো না? বাধ্য হয়েছিলেন অমিত শাহ দিলীপের সঙ্গে কথা বলতে, এবং দিলীপকে ডেকে বলেছিলেন যে আরে তুমি কাজকর্ম করো, কেমন আছো, ইত্যাদি ইত্যাদি। অথচ দেখুন এবার প্রধানমন্ত্রী আসার পর প্রধানমন্ত্রী একটি জনসভাতেও তাকে ডাকলেন না, এবং তাকে ডাকার প্রয়োজন বোধ করলেন না। অর্থাৎ কিনা আরএসএস এবং গুজরাট লবির মধ্যে যে কোথাও একটা ক্ল্যাশ রয়েছে, সেটা পরিষ্কার। ফলে নরেন্দ্র মোদী চাইছেন তার স্টাইলে বাংলায় ভোট হোক, আরএসএস চাইছে তাদের স্টাইলে বাংলায় ভোট হোক। ক্ল্যাশ দুটো দুদিকে। ভালো তো, অভিষেক ব্যানার্জি এবার দাপটে ঘুরবেন। আরে বাবা, নিজেদের জায়গাটা তো তারা ঠিক করতে চাইছেন না। মোদী ভাবছেন যে আমার দাপটে আমি বাংলা জিতে আসবো, আর আরএসএস বলছে যে আমরা জিতে আসবো, নরেন্দ্র মোদী বা তথাকথিত শুভেন্দু অধিকারীরা কিছু করতে পারবে না। আর শুভেন্দু অধিকারী জানেন যে বিজেপি যদি জিতেও আসে, তাহলে তিনি অন্তত মুখ্যমন্ত্রী হবেন না, কথার কথা বলছি। ফলে যেমন চলছে চলুক। ফলে দিলীপ ঘোষের সঙ্গে নাকি নরেন্দ্র মোদীর কথা হয়েছে যখন এয়ারপোর্ট থেকে তিনি বিদায় নিচ্ছেন, বলে আর কেমন আছেন, কি বৃত্তান্ত, কয়েক সেকেন্ডের কথা। ফলে ক্যাচালটা তাদের দলের অভ্যন্তরে তাদের কাছে এসআইআর ফ্যাক্টর না, ইডি সিবিআই ফ্যাক্টর না, এবং তাদের কাছে বলা যেতে পারে মতুয়া ফতুয়া কোনো কিছু ফ্যাক্টর না। সরি, ফতুয়া বললাম বলে কিছু মনে করবে না, মতুয়াদেরকে নমস্কার জানাই, আমার কথার ভুল হয়েছে, অন্যায় স্বীকার করে নিচ্ছি। মতুয়া ভাইরা তাদের কাছে ফ্যাক্টর না, তাদের কাছে এখন একটাই ফ্যাক্টর, যে এই লড়াই 2026-এ মমতার বিরুদ্ধে কে লড়বে, যেখানে অভিষেক দাপটে বেড়াচ্ছে, অভিষেক এবং মোদীর মধ্যে। মোদী তথা গুজরাট লবির ইচ্ছা, সেটা মোদীর হাতে কন্ট্রোলটা থাকবে বা অমিত শাহের হাতে কন্ট্রোল থাকবে, যেটা আরএসএস এর অলরেডি ছেটে দেওয়া হয়েছে। আরএসএস বলছে আমরা জিতিয়ে আনবো বিজেপিকে। লড়াই জমে গেছে ভাই। আপনারা ভাবছেন যে বিরাট লড়াই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির? নো স্যার, লড়াইটা হচ্ছে গিয়ে আরএসএস বনাম গুজরাট লবি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড ডে, ভালো কাটুক।